সিরাজগঞ্জে পৌর মেয়রের গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল, দাবি স্থানীয় সংসদ সদস্যের। মেয়র তার বাসার থেকে বন্দুক নিয়ে বের হয়। শিমুল পরপর ওই বন্দুক সহ 2-3টা ছবি তোলার পর সরাসরি শিমুলকে গুলি করা হয়। গ্রেফতার আরো 4 মূল অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। মেয়রের লাইসেন্সকৃত শটগানটি জব্দ করা হয়েছে, 43 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে এবং মেয়রকে গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। শাহজাদপুরে আধাবেলা হরতাল পালিত, প্রতিবাদ বিক্ষোভ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতেই প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠন করা হবে, জানালেন সংশ্লিষ্টরা। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে সর্বজন গ্রহণযোগ্যতা। দেশে প্রতি বছর 20 লাখেরও বেশি কর্মক্ষম মানুষ বাড়লেও নেই পর্যাপ্ত কাজের সুযোগ। শ্রমবাজার ও বিনিয়োগ সম্প্রসারণ না হওয়ায় বাড়ছে বেকারত্ব, মত অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের বাকি অর্ধেক অর্থ ফেরত পাওয়া নিয়ে সংশয়। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের দ্বন্দ্বই কারণ বলছেন বিশ্লেষকরা। দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয় 1 লাখের বেশি মানুষ। তামাকজাত পণ্য ও অনিরাপদ খাবারই কারণ বলছেন গবেষকরা। এবং যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর আদালতের স্থগিতাদেশ। চলছে বিক্ষোভ, কেনেডি বিমানবন্দরে প্রবাসী বাঙালি সহ মুসলমানদের জুমার নামাজ আদায়। আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল, এমনটাই বলছেন সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হলেও মূল আসামি পৌর মেয়র মিরুকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে স্থানীয় ছাত্রলীগের ডাকে আধাবেলা হরতাল পালিত হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে ধরে নিয়ে যাওয়া হয় ছাত্রলীগ নেতা বিজয়কে। এ সময় এভাবেই এলাকাবাসী ও প্রশাসনের সামনে গুলি করেন মেয়র হালিমুল হক। এতে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শুক্রবার সকালে সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সরাসরি দায়ী করেন মেয়র মিরুকে। ছাত্রলীগের সভাপতি সেই বিজয়কে এই কালীবাড়ির মোড় থেকে মিরুর 2 ভাই তাকে কিডন্যাপ করে মারধর করতে করতে তার বাসায় নিয়ে যায়। তো মিছিলটা যখন মেয়রের বাড়ির দিকে যায় তখন মেয়র তার বাসার থেকে বন্দুক নিয়ে বের হয়। শিমুল পরপর ওই বন্দুক সহ 2-3টা ছবি তোলার পর সরাসরি শিমুলকে গুলি করা হয়। প্রশাসনের সামনে, প্রশাসনের বাধা উপেক্ষা করে সে গুলিটা করে। ওখানে শিমুল লুটে পড়ে। সাংবাদিক শিমুলকে হত্যার ঘটনায় শুক্রবার ও শনিবার বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও মূল আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন অভিযুক্ত মেয়র। ইতিমধ্যেই মেয়রের ভাই ইন্টু এবং এখানে আরেকজন নেতা নাসির, এই 3 জন সহ সর্বমোট 6 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মেয়রের লাইসেন্সকৃত শটগানটি জব্দ করা হয়েছে, 43 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে এবং একটি গুলির ফাঁকা খোসা কার্তুজ এটি জব্দ করা হয়েছে এবং মেয়রকে গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ আধাবেলা হরতালের ডাক দেয়। স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও এতে সমর্থন দেন। 3 দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছি। তার প্রথম দিন আজ শাহজাদপুরে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। অবিলম্বে মিরু সহ মিরুর ভাই পিন্টু সহ এই খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ আমরা চালিয়ে যাবই। আমরা দলমত নির্বিশেষে এই হত্যাকাণ্ডের এবং অবৈধ কাজকামের আমরা
তীব্র নিন্দা জানাই আর এর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। এর আগে শাহজাদপুর হামিদা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিহত সাংবাদিক শিমুলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় উপজেলার মাদনা গ্রামে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে সমকাল শরীর সমাবেশের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা শিমুল হত্যার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন হয়েছে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলার সব সাংবাদিক। শিমুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া রাজশাহী, যশোর, পঞ্চগড়, দিনাজপুর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনার নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিক হত্যার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সকালে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিক কালকে গুলিতে নিহত হয়েছে, আমি এটার নিন্দা করছি এবং সেই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যেই হোক না কেন, এই সাংবাদিকের হত্যার সঙ্গে যারা জড়িত, তিনি মেয়র হন, নেতা হন, নেত্রী হন, তাকে আইনানুগ ব্যবস্থার সম্মুখীন করা রাষ্ট্রের কর্তব্য। নিহত সাংবাদিকের খুনিদেরকে দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে আইনে সোপর্দ করার কর্তব্য রাষ্ট্র। কোনো রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতের ভিত্তিতে দলীয় প্রভাবমুক্ত একটি যোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এবং সার্চ কমিটির সদস্য মাসুদ আহমেদ। তারা বলছেন, তর্কের খাতিরে বিরোধিতা থাকতে পারে, তবে এই কমিটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সর্বজন গ্রহণযোগ্য একটি কমিশন গঠনে। রাশেদ দিমনের রিপোর্ট। ইসি পুনর্গঠন ইস্যুতে এরই মধ্যে 3 দফা বৈঠক ও 2 দফায় 16 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মত বিনিময় করেছে সার্চ কমিটি। এরই মধ্যে নিজেদের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে কমিটি। ইলেকশন কমিশন মন্ত্রিপরিষদ সচিব বলছেন, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা আছে এমন কাউকে দেখা যাবে না চূড়ান্ত তালিকায়। বিশিষ্টজনদের মতামতকে প্রাধান্য দিয়েই বাছাইয়ের মানদণ্ড ঠিক করা হয়েছে বলেও দাবি সার্চ কমিটির সদস্যের। যদিও রাজনৈতিক দলগুলো দিয়েছে, কিন্তু ওখানে অরাজনৈতিক লোক যথেষ্ট আছে। ইন্টারনালি সবাই তো কোনো না কোনো দলের সমর্থক থাকতে পারে, যেহেতু আমরা ভোট দেই সেই হিসেবে হতে পারে, কিন্তু এক্সপোজড দলীয় পরিচয়ের লোকজনকে এখানে আনা ঠিক হবে না, এটা সবাই বলেছেন। কোন কোন মানদণ্ড অনুযায়ী, যে তার আগে কি করেছেন, তাদেরকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত অভিজ্ঞতা আছে কিনা, সেটি একটি কথা। এবং যে সমস্ত সমাজ শক্তির উপর এই নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনারদের প্রভাব বিস্তার করা দরকার, ওই ধরনের ব্যক্তিকেই পাচ্ছি তো বটে, তাদের মধ্যেও প্রতিযোগিতা করে যারা শ্রেয় মনে করছে তাদেরকে তোলার চেষ্টা করছি আমরা। সর্বোচ্চ গ্রহণযোগ্যতার বিষয়টি মাথায় রেখে প্রভাব মুক্ত হয়েই এই কমিটি কাজ করছে বলে দাবি তাদের। তবে এখনো পর্যন্ত আমরা কোনো প্রভাবিত হইনি। আমরা নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারবো যে এই ব্যক্তিদেরকে কেন আমরা সুপারিশ করতে যাচ্ছি। ওনারা সবকজনই যোগ্য, দক্ষ এবং সকল মানদণ্ডে উত্তীর্ণ ব্যক্তি। এখন বিতর্ক করতে চাইলে কেউ করতে পারে, সেটা আমার বলার কিছু নেই। 8 ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রপতির কাছে 10 জনের চূড়ান্ত নাম জমা দেওয়া হবে বলে জানান তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সবার কাছে গ্রহণযোগ্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সার্চ কমিটির সদস্যরা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ে নাকি আস্থা করে নিক্ষিপ্ত হবেন, তা নির্ভর করছে নির্বাচন কমিশন গঠনে তাদের কাজের স্বচ্ছতার উপর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। মানুষের আস্থা কতটা কমে গেছে রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোর উপরে, যাদের কাছ থেকে মানুষ আশা করে। বলতে কি হবে সাধারণ মানুষ, ও যা ঠিক করে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটাই হবে। আমরাও সেটাই দেখতে চাই, যে আসলে
উনি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছেন। যদি না পারেন, ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়ে তাদের নাম লিখিত হবে। আমরা আশা করব তিনি একটি নির্বাচন কমিশন দেবেন, যে নির্বাচন কমিশন অন্তত শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে। দুপুরের সময় আরো থাকছে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উগ্র সংগঠন ইসলামী সমাজের সন্দেহভাজন 24 সদস্য আটক। পরিকল্পনা ছিল বড় ধরনের নাশকতার। প্রতি বছর দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ে 20 লাখেরও বেশি। এদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 5.5 লাখের বেশি। তবে এদের সবার জন্য নেই সরকারি চাকরির সুযোগ। আবার বেসরকারি খাতে কর্মক্ষেত্রের পরিধি সীমিত হয়ে আসায় বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো শিক্ষার্থীদের বেশিরভাগই বেকার থাকছে। চাকরির বাজার নিয়ে সেলিয়া সুলতানার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। জব তো অনেক কঠিন। 13টা পোস্টের জন্য 40-50 পরীক্ষা দিলাম। স্নাতক আর স্নাতকোত্তর শেষে চাকরি যেন সোনার হরিণ। পূর্ণাঙ্গ নিশ্চয়তার প্রধান ভরসা সরকারি চাকরি। তাই বহুবার পরীক্ষায় বসার পরও তা যেন ধরাছোঁয়ার বাইরে। 11 সালে মাস্টার্স আমার 2013 মার্চে শেষ হয়েছে। গভর্নমেন্ট জবটা ভালো মনে হয়েছে, এইটার জন্যই ওই পিএসসি জবের পিছনে এখন পর্যন্ত লেগে আছি। পোস্টের সার্কুলার দেয়, যেটা রিকোজিশন আসে, দেখা যাচ্ছে এখানেও পিএসসি কিছুটা পোস্ট হাতে রেখে দেয়। পেশাদারি সাবজেক্ট খুব কম দেখা যাচ্ছে। একজন মেডিকেল এমবিবিএস ডাক্তার সে ফরেন ক্যাডার হয়ে যেতেছে। সায়েন্সের গুলো আমার বেশি ব্যাংকার হচ্ছে আজকাল। 2011 থেকে 15 এই 5 অর্থ বছরের পরিসংখ্যান বলে সরকারি খাতে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন 2,66,275 জন। এর মধ্যে 14-15 অর্থ বছরে 50,473 জন, 13-14 অর্থ বছরে 59,132 জন, 2012-13 অর্থ বছরে 29,752 জন এবং 11-12 অর্থ বছরে 51,013 জন। এদের প্রায় অর্ধেকই স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা, বাকিরা অষ্টম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। আবার সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 2.5 লাখ পদ শূন্য থাকলেও সেগুলো পূরণের কোনো উদ্যোগ নেই। অন্যদিকে 37তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি যখন দেয়া হয় তখনও 34তম বিসিএস এ উত্তীর্ণরা নিয়োগই পাননি। অনেক সময় ক্যাপিটালের শর্ট পড়ে যায়, অনেক সময় শ্রমের শর্ট পড়ে। আমাদের সাফিসিয়েন্ট উৎপাদন ইউনিট নেই শিল্প কারখানায়, তারপরে সার্ভিস সেক্টরে অনেক তোমার ইউনিট থাকলে তখন সেখানে এমপ্লয়মেন্ট হয়। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের 2014 সালের প্রতিবেদনে বলা হয় বর্তমানে বাংলাদেশের 47% স্নাতকই বেকার, যাকে বলা হচ্ছে হাই ইউনিভার্সিটি এনরোলমেন্ট, লো গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট। আর আইএলও বলছে বেকারত্ব বাড়ছে এমন 20 দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 12তম। অর্থনীতিবিদরা মনে করেন সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ এবং শ্রমবাজার সম্প্রসারণ না হওয়া বেকারত্ব বাড়ার অন্যতম একটি কারণ। কর্মসংস্থান বাড়াতে হলে বেসরকারি খাতের বিনিয়োগটা ভীষণ দরকার, কারণ সরকারি খাতের পক্ষে এত বেশি বাড়তি লোকের চাপ সহ্য করা সেটা সম্ভব না। বিগত কয়েক বছরে আমরা নানান রকম প্রণোদনা সত্ত্বেও আমরা কিন্তু দেখছি যে উদ্যোক্তারা তাদের যে ব্যবসাপাতি যেই হারে বাড়ানোর কথা বা যেই ধরনের যত হারে নতুন উদ্যোক্তা দেখার কথা সেটা দেখছি না। এছাড়া বেসরকারি কর্মক্ষেত্রে দেখা যায় 2014-15 অর্থ বছরে বিনিয়োগ বোর্ড নিবন্ধিত শতভাগ বিনিয়োগ যদি বাস্তবায়ন হয় তাতেও মোট কর্মসংস্থান হওয়ার কথা 2,26,411 জন। যদিও নিবন্ধনের অর্ধেকও শেষ পর্যন্ত বিনিয়োগ হয় না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের চাকরির বাজার আর শিক্ষা ক্ষেত্রের অসামঞ্জস্যতা নিয়ে সেলিয়া সুলতানার 3 পর্বের প্রতিবেদনের আগামীকাল দেখবেন দ্বিতীয় পর্ব। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির 1 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অর্ধেক অর্থ উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। বাকি অর্থ ফেরত নিয়েও দেখা গিয়েছে অনিশ্চয়তা। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সময়ক্ষেপণের কারণে এই অর্থ উদ্ধারে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই অবস্থায় খুব দ্রুতই এই অর্থ ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে অর্থ প্রতিমন্ত্রী। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দিনটি ছিল বৃহস্পতিবার, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরকারি ছুটির ঠিক আগের দিন। হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ককে বাংলাদেশ রিজার্ভ থেকে অর্থ স্থানান্তরের 35টি নির্দেশনা দেয়া হয়, যার মধ্যে 5টি নির্দেশনা কার্যকরী হয়। বেহাত হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10,10,00,000। এই ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়েছে চুরি যাওয়া অর্থের অর্ধেকেরও কম। বাকি $6.5 কোটি ফেরত পাওয়া নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। অর্থ উদ্ধারের দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত দ্বন্দ্বই কারণ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের এই সাবেক ডেপুটি গভর্নর। দুইবার তারিখ দিয়ে অর্থমন্ত্রী নিজে সেদিন বলেছেন যে আজকে করব না, আরেকদিন করব। আমি মনে করি যে অর্থমন্ত্রীর এই ধরনের আচরণ
টাকা না পাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে। অর্থমন্ত্রীর এই অভিনয়গুলো না করলে জিনিসটা এই পর্যায়ে যেত না। টাকা পাওয়ার আর কোনো পথ নাই, সেটা এক নেগোসিয়েশনের সম্ভব ছিল এবং সেই পরিস্থিতি ছিল। আমরা সেটাকে বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের অদক্ষতার জন্য অথবা অন্য কোনো কারণে তাদের এটাকে আমরা হারিয়েছি। এখন আইনগত পথে যাওয়ার আর কোনো বিকল্প নাই। অর্থ উদ্ধারের বিষয়টি এখন অনেকটাই ধীরগতি হয়ে গেছে স্বীকার করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, শুরুতে ফিলিপাইন সরকার থেকে এ বিষয়ে সহযোগিতা করলেও এখন তাদের সেই আন্তরিকতা অনেকটাই কমে গেছে, স্রোতগতি হয়ে গেছে পূর্বের তুলনায়। এটা কেন হয়েছে কোনো আইনি বিষয় কিনা আমি কি বলতে পারছি না। আশা করবো যে আমরা পুরো টাকাটি পাবো, তবে না পেলে যে একদম আমরা মরে যেতে হবে এমন কোনো বিষয় নয়। এটা একটা আমাদের জন্য শিক্ষা। আমি মনে করি এখানে প্রযুক্তিটাকে আরো শক্তিশালী করতে হবে এবং সম্পূর্ণ ফেল প্রুফ যেটা যে কখনো এটা ব্যর্থ হবে না সেই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। আমি একটু আশ্বস্ত করতে পারি যে সরকার পিছিয়ে নেই, সরকার এটাকে আইনি পথে তাদের সরকার নিয়মের পথে এটাকে পার্সু করছে একটা না। সেই হিসাবে আমাদের সিস্টেমটার মধ্যে যেসব ব্যক্তিরা কাজ করে লোকগুলোর মধ্যে কিছু গাফিলতি, কিছু কিছু জায়গায় ব্যর্থতা অবশ্যই আছে। গেল এক বছরে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের এখন পর্যন্ত অর্ধেক উদ্ধার করা সম্ভব হয়নি। তাই বাকি অর্ধেক পুরোটা উদ্ধারের পাশাপাশি দেশের ব্যাংকিং ব্যবস্থা এবং রিজার্ভের নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিগত নিরাপত্তা সব থেকে বেশি জরুরি বলে মনে করছেন দেশের ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। হিমু পরিবহন নামে একটি সংগঠন আয়োজন করে ক্যান্সার সচেতনতা দৌড়। সকাল 8টায় এই দৌড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, বাংলা একাডেমি এবং টিএসসি হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ উপস্থিত ছিলেন ক্যান্সার আক্রান্ত রোগীরা। সংক্ষিপ্ত আলোচনায় ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারের ব্যাপারে বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের ছোট ভাই ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব। দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 1,20,000 মানুষ। তার বিপরীতে একটি মাত্র বিশেষায়িত হাসপাতাল, আর সব মিলে 200 জনেরও কম ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছেন, যা বাংলাদেশে ক্যান্সারের সার্বিক ভয়াবহতা প্রকাশ করছে। তাই ক্যান্সার চিকিৎসার অবকাঠামো বাড়ানোর পাশাপাশি ক্যান্সার প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা রিপোর্ট। বাংলাদেশে ক্যান্সারের ব্যাপকতা নিয়ে জাপানের জার্নাল অফ ক্লিনিক্যাল অনকোলজিতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, বাংলাদেশের 1,27,00,000 মানুষের দেহে অস্বাভাবিক কোষের বৃদ্ধি ঘটে চলছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা নিউপ্লাসিয়া নামে পরিচিত, এবং 2030 সাল নাগাদ ক্যান্সারের ঝুঁকিতে থাকবেন 2,04,00,000 মানুষ, এমন আশঙ্কার কথা বলছে এই গবেষণা। অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালে চিকিৎসা নিতে আসা 2 বছরের রোগীদের তথ্য বলছে, এখন বাংলাদেশের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 16 লাখ। আমি যখন জয়েন করি তখন 10 জন মাত্র স্পেশালিস্ট ছিল, এখন সব মিলে প্রায় 200-র মতো আছে। যথেষ্ট না, কিন্তু যারা আছে তারা তো সবাই ঢাকা কেন্দ্রিক। হাসপাতালের বেড সংখ্যা বাড়ায় লাভ নাই। আমাদের প্রস্তাব হলো যে আপনি বিভাগীয় শহরে আমরা আঞ্চলিক ক্যান্সার কেন্দ্র চাই। প্রথমত তাদের কম খরচে তারা আসতে পারবে, তাদের এই যে সেবা নেওয়ার হারটা বাড়বে, আগ্রহটা বাড়বে এবং ব্যয় কম হবে। এই জিনিসগুলো হবে এবং তাতে কি হবে, যত তাড়াতাড়ি আসবে তত চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনাটা বাড়বে। গবেষণায় দেখা যায়, হাসপাতালে ভর্তি হওয়া মোট ক্যান্সারে আক্রান্ত 60%ই পুরুষ, যাতে 13 থেকে 18%ই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এছাড়া লিপ অ্যান্ড ওরাল ক্যান্সার 12 এবং অন্ন নালীর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 8.2%, যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারকে। এমন কোনো কেমিক্যালস আর নাই যেটার মধ্যে 70টি কার্সিনোজেনিক উপাদান আছে। পুরুষের ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, গলার ক্যান্সার, মুখের ক্যান্সার সহ সকল ক্যান্সারের জন্য তামাক দায়ী। পরোক্ষ ধূমপানের কারণে মহিলারা স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বর্তমানে ক্যান্সারের ঔষধ বাংলাদেশে তৈরি করা হলেও অতিরিক্ত মূল্যের কারণে তা এখনো বেশিরভাগ ক্যান্সার রোগীর ধরাছোঁয়ার বাইরে। তাই ক্যান্সারের চিকিৎসায় সরকারের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে সরকারি ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলী থেকে আটক সন্দেহভাজন 24 জন সরকারের কালো তালিকাভুক্ত উগ্রবাদী সংগঠন ইসলামী সমাজের সদস্য। বড় ধরনের নাশকতা চালানোর জন্যই তারা সংগঠিত হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে লালদিঘির সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বড় ধরনের নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে তারা চট্টগ্রামের একটি বাসায় একত্রিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
জামায়াত নেতা আব্দুল জব্বার তাদের পৃষ্ঠপোষক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। আব্দুল জব্বার নামে একজন ব্যক্তি, তিনি জামাত ইসলামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি প্রথম এই ইসলামী সমাজটা প্রতিষ্ঠা করে। পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য আছে, ওনার নাম হুমায়ুন কবির, তিনি পরবর্তীতে এইটার হাল ধরেন। তাদের যে আইডিওলজি সেটা হচ্ছে তারা আসলে গণতন্ত্র বিরোধী এবং তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। তাদেরকে পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ করব আমাদের তদন্তের মাধ্যমে। আমরা আশা করি যে তাদের পুরো কর্মকাণ্ড এবং পুরো চিত্রটা আমাদের সকলের কাছে এটা প্রকাশিত হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে প্রশাসনের পাশাপাশি প্রান্তিক পর্যায় থেকে আপামর জনগণকেও সোচ্চার ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সকালে মহানগর নাট্যমঞ্চে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়নের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কনভেনশনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। কনভেনশনে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক ও ক্ষেত মজুররা অংশ নেন। তারা বলেন, কেন্দ্রীয় নেতারা জাতীয় ইস্যু নিয়ে কথা বললেও প্রান্তিক পর্যায়ে কৃষক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কেউ কথা বলেন না। জঙ্গিবাদকে নির্মূল না করা গেলে পরে দেশের উন্নয়ন, অগ্রগতি, শান্তি, স্থিতিশীলতা কোনোটাই বজায় রাখা যাবে না। বারবার বলেছি, এই জঙ্গিবাদ নির্মূল করতে গেলে পরে, সাম্প্রদায়িকতা দূর করতে গেলে পরে আসল যে শক্তি, কৃষকের শক্তি, ক্ষেত মজুরের শক্তি, সেই শক্তিকে আজকে জাগ্রত করতে হবে আরেকবার, যেমন মুক্তিযুদ্ধে জাগ্রত করা গিয়েছিল। দুপুরের সময় আরো থাকছে। যন্ত্রপাতি নষ্ট সহ নানা কারণে রাজশাহী জুট মিলে প্রতি মাসে লোকসান প্রায় ৮০ লাখ টাকা। বাড়ছে শ্রমিক অসন্তোষ, নতুন পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিনে সকাল থেকে শিশু কিশোরদের পদচারণায় মুখর ছিল শিশু প্রহর। শিশুতোষ বইয়ের পাশাপাশি সিসিমপুরের হালুম, টুকটুকি আর ইকরির সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে শিশুরা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই আয়োজন। অভিভাবকরা বলছেন, ছোটবেলা থেকেই শিশুদেরকে সৃষ্টিশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান তারা। আয়োজকরা বলছেন, খেলা ও আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়ার কারণে সিসিমপুর শিশুদের কাছে জনপ্রিয়। সিসিমপুর দেখেছি। কাকে সবচেয়ে ভালো লাগে? ইকরিকে ভালো লাগে। আমি হালুম দেখেছি। বিনোদনের সাথে সাথে যাতে বাচ্চারা তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারে এবং এই আমাদের সাথে আস্তে আস্তে ওদের যাতে বইমেলা আসার অভ্যাসটা হয়। সিসিমপুর বিশ্বাস করে যে বাচ্চাদেরকে জোর করে কোনো জিনিস শেখাইলে শেখে না। আর সিসিমপুরে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা জিনিসই যে আনন্দদানের মাধ্যমে শিক্ষা দেওয়া। 52 ভাষা আন্দোলন স্বাধীনতার প্রথম প্রণোদনা, অথচ 6 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বড় পর্দায় অবহেলিতই থেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষা আন্দোলনের গুরুত্ব অনুধাবনের ব্যর্থতা আর নিমগ্ন ইতিহাস পাঠের অভাবে এই সংকট সৃষ্টি হয়েছে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। বাংলা বলারে আকুতি তো আজন্ম লালিত। এই আকুতি জীবনে থাকে বলে শিল্প মাধ্যমে তা উঠে আসে বারংবার। ইতিহাসে বিরল রক্তাক্ত ভাষা আন্দোলন সৃজন কর্মীদের শৈল্পিক ভাবনায় কখনো কবিতা, কখনো গান, আবার উপন্যাসে নানা ব্যঞ্জনায় ফুটে উঠেছে। তবে শিল্প মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বরাবর অবহেলিতই থেকেছে। তবে এর মাঝেও সবেধন নীলমণির মতো আহমদ ছফার উপন্যাস ওঙ্কার অবলম্বনে বাংলা নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে 2002 সালে। এর আগে স্বাধীনতা পূর্ব বাংলাদেশে 1970 সালে জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে প্রথমবারের মতো প্রতিফলিত হয় ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। দিনক্ষণ বা তিথি নয়, ভাষা আন্দোলন বাঙালির জীবন্ত ইতিহাস, যার সাথে প্রতিদিনই বসবাস। তবে এই অহংকারের পরিস্ফুটিত অবস্থান তৈরি করতে পারেনি চলচ্চিত্র অঙ্গন। কেন পারেনি, এমন প্রশ্ন ছিল চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে। ভাষা আন্দোলনটা সামরাদের আমরা কোনো না কোনো কারণে
আমাদের চলচ্চিত্রের ন্যারেটিভের জায়গাটায় আমাদের কোনো রকম ইনফ্লুয়েন্স করতে পারে না। ইতিহাস আমরা রচনা করি, তা অনেক ক্ষেত্রেই ৭১-এর পেছনে আর যেতে চায় না। আমাদের সব আলোচনা ৭১-এ গিয়ে ঠেকে এবং ওখানে আবর্তিত হয়, ঘুরপাক খায়। আমাদের বর্তমান রাজনীতি অনেকখানি ৭১-এর নির্ভর। আর এর পেছনের কারণ হিসেবে ঢাকাই চলচ্চিত্রের প্রধান সূতিকাগার এফডিসির ব্যর্থতার কথা বলছেন এই নির্মাতা। এফডিসি তো খুবই পিছিয়ে থাকা একটা জায়গা, চিন্তা চেতনায়, প্রযুক্তি তো বাদে। স্বদেশ সচেতনা, দেশ চেতনা, সমাজ চেতনা এগুলো তো কোনো ছিল না কখনো। নির্বাক থেকে সবাক, সাদা থেকে রঙিন, বাংলা চলচ্চিত্র হেঁটেছে দীর্ঘ পথ। তবু ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মিত না হয় হতাশা নয়, বরং উদ্দীপ্ত তরুণ নির্মাতাদের দিকে তাকিয়ে চলচ্চিত্র বোদ্ধারা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সময় আরো 4 দিন বাড়ানোর পর রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 35তম এবং শেষ দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। মেলার বিস্তারিত খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ। ফাহমিদা, আপনি জানেন যে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকের কিন্তু শেষ দিন। আপনি জানেন যে পুরো 1 মাস ধরে বাণিজ্য মেলা হয়, কিন্তু তারপরেও বাড়তি 4 দিন যোগ করা হয়েছিল। সেই হিসেবে কিন্তু আজকের বাণিজ্য মেলার শেষ দিন। তো সেই শেষ দিক থেকে আমরা দেখেছি যে শেষ মুহূর্তে বাণিজ্য মেলায় বেচা বিক্রিটা একটু বেশি হয় এবং আজকের দিনে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় এবং যেহেতু শেষ মেলা সেহেতু কিন্তু ভিড়টা একটু আমরা বেশি দেখতে পাচ্ছি। আপনি যদি আমার পেছনের দিকটা একটু দেখেন তাহলে দেখবেন যে আসলে এই যে দুপুরবেলাতেই কিন্তু আসলে যেই পরিমাণ দর্শনার্থী মেলার দিকে আসছেন, তাতে সন্ধ্যার পরে কিংবা আসলে বিকেল বেলা যখন রোদটা পড়ে যাবে তখন প্রচুর সংখ্যক দর্শনার্থী মেলাতে আসবেন এমনটা কিন্তু ভাবাই যায়। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণ দর্শনার্থী এখন থেকেই এই ভর দুপুরে রোদের মধ্যেই কিন্তু তারা মেলা প্রাঙ্গণে আসছেন এবং শেষ মুহূর্তে কিছু সুবিধা তারা নেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ বেচা বিক্রির দিক থেকে শেষ মুহূর্তে বড় বড় অফার কিংবা মেগা অফার থেকে শুরু করে পর্যাপ্ত ছাড়ের ব্যবস্থা থাকে, বিভিন্ন স্টল কিংবা দোকান থেকে তারা ছাড় দিয়ে থাকেন। সেই সুযোগটা কিন্তু আসলে ক্রেতা দর্শনার্থীরা সবসময় নেওয়ার চেষ্টা করেন। সেই শেষ মেলাতে এসে আমরা এমন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। আপনি জানেন যে বিক্রেতাদের একটি অভিযোগ ছিল শুরুর দিক থেকে বেচা বিক্রি যথেষ্ট পরিমাণ হচ্ছে না, সেইটা কিন্তু আসলে অনেকটাই এখন চলে গেছে। তারা কিন্তু বলছেন যে শেষ দিক থেকে তাদের বেচা বিক্রি যথেষ্ট পরিমাণ হয়েছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ দর্শনার্থী পেয়েছেন, দর্শনার্থীর পাশাপাশি সেই পরিমাণ ক্রেতাও তারা পেয়েছেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে শুক্র এবং শনিবারে কিন্তু তারা প্রায় 1 লক্ষের উপরে দর্শনার্থী এখানে আসে এবং সেই দিক থেকে তাদের বেচা বিক্রি বেশ ভালো হয়েছে, যথেষ্ট সন্তুষ্টি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে ক্রেতাদের মাঝে একটি অসন্তুষ্টি আমরা দেখেছি, সেটা হলো পর্যাপ্ত মানসম্পন্ন পণ্য তারা মেলাতে পাচ্ছেন না। এই অভিযোগটা প্রথম মেলাতে যেমন আমরা পেয়েছি, শেষ মেলাতে এসেও কিন্তু তাদের কাছ থেকে একই কথা আমরা শুনতে পাচ্ছি। তো তাদের কি দাবি রয়েছে আগামী মেলাতে যেন পণ্যের গুণগত মান থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আন্তর্জাতিক রূপ তারা যেন ধরে রাখতে পারে, অর্থাৎ দেশের বাইরের যে পণ্যগুলো রয়েছে কিংবা দেশের বাইরের যে কোম্পানিগুলো রয়েছে তারা যেন মেলাতে অংশগ্রহণ করে, সে ব্যাপারে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে যেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়টা কিন্তু তারা দাবি জানিয়েছেন। একই সঙ্গে যারা বিক্রেতারা রয়েছেন তারাও চাচ্ছেন যে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বিদেশি ক্রেতারা যেন এখানে আসেন, বিদেশি যারা আমদানিকারক রয়েছেন তারা যেন মেলাতে আসেন কিংবা তাদেরকে যেন মেলাতে আনা হয়, সেই ব্যবস্থা মেলার আয়োজক কমিটিরা নেবেন, এমন কিন্তু প্রত্যাশা তারা করছেন। যেহেতু মেলা আজকে শেষ দিন, আগামী বছর অর্থাৎ আরো একটি বছর অপেক্ষা করতে হবে আগামী বছরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য। তো মোটামুটি তাদের প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা আগামী বাণিজ্য মেলা সবার প্রত্যাশা পূরণ করবে এবং একটি আনন্দময় বাণিজ্য মেলা আসবে আগামীতে। তো ফাহমিদা, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখনকার মতো সর্বশেষ। দর্শক, আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বড় ধরনের সূচকের পতন এবং দর হারানোর মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের গত সপ্তাহের লেনদেন। সপ্তাহ ব্যবধানে ডিএসএক্স সূচক হারিয়েছে 253 পয়েন্ট এবং বাজারের লেনদেন নেমে এসেছে প্রায় অর্ধেকে। 29 জানুয়ারি রোববার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ঘোষণায় গভর্নর বলেন পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক খাতের বিনিয়োগ নজরদারিতে থাকবে। সেদিনই দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 1 লাফে 118 পয়েন্ট হারায়। পরদিন সোমবারও এই সূচক পড়ে যায় আরও 79 পয়েন্ট। এরপর 2 দিনে 51 পয়েন্ট বাড়লেও শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক হারায় 108 পয়েন্ট। একই রকম নিম্নমুখী প্রবণতা ছিল সরিয়া ও বাছাই সূচকেও। আর এক সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন 8,657 কোটি টাকা থেকে নেমে এসেছে 4,796 কোটি টাকায়। শতকরা হিসেবে এক সপ্তাহে লেনদেন কমেছে 44.59%।
গত সপ্তাহে দরবারের শীর্ষে ছিল রহিম টেক্সটাইল, অ্যানলিমা ইয়ার্ন, গোল্ডেন হারভেস্ট, ফার্মা এইডস, শাসা ডেনিম। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল আইসিবি, এএমসিএল, সেকেন্ড মিউচুয়াল ফান্ড, শাইন পুকুর, লঙ্কা বাংলা, সাভার রিফ্র্যাক্টরিজ, আইসিবি ইসলামিক ব্যাংক। গত সপ্তাহে 2016 সালের ব্যবসার ওপর রেনাটা, বিএসআরএম, বাংলাদেশ স্টিল তাদের শেয়ার হোল্ডারদের জন্য যথাক্রমে 40, 20 ও 10% নগদ মধ্যবর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া প্রাইম ফাইন্যান্স 6% এবং গ্রামীণ ফোন 175% বার্ষিক নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। হরিপদ সাহা, সময় সংবাদ। ডাকাত ও জলদস্যুর আতঙ্কে কয়েক বছর আগেও যে চর ছিল বিরান ভূমি, এখন সেখানে গড়ে উঠেছে গবাদি পশুর খামার, হয় রবি শস্যের চাষ। 360 বর্গ কিলোমিটারের নোয়াখালীর জাহাজজার চর এভাবেই বদলে দিয়েছে সেনাবাহিনী। স্বর্ণদ্বীপ নাম দিয়ে দ্বীপটিকে ঘিরে বৃহৎ সেনা প্রশিক্ষণ এলাকা নির্মাণের পাশাপাশি স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা। স্বর্ণদ্বীপ থেকে ফিরে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন শফিকুল ইসলাম। 1978 সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় জেগে ওঠে জাহাজজার চর, যার বর্তমান নাম স্বর্ণদ্বীপ। ভৌগোলিক অবস্থানের কারণে শুরু থেকেই চরটিকে ব্যবহার করে পার্শ্ববর্তী অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত দস্যুর দল। সমুদ্রের খুব কাছাকাছি হওয়ায় বছরের প্রায় 8 মাসই জলমগ্ন থাকে দ্বীপটির অধিকাংশ এলাকা। তাই এখানে ফসল উৎপাদনে সবথেকে বড় বাধা এর মাটির লবণাক্ততা। তবে স্থানীয়দের সম্পৃক্ত করে উন্নত প্রযুক্তির মাধ্যমে এখানে রবি শস্যের চাষাবাদ শুরু হয়েছে। এছাড়া প্রায় 20টি বাথানের মাধ্যমে কয়েক হাজার গরু, মহিষ এবং ভেড়া পালন করা হচ্ছে। স্বর্ণদ্বীপের বিস্তীর্ণ অঞ্চল ব্যবহৃত হয় পশু চারণভূমি হিসেবে। এক সময় পশু প্রতি চাঁদা আদায় করত ডাকাতেরা। 2013 সালে সরকার দ্বীপটিকে সেনাবাহিনীকে বরাদ্দ দিলে পাল্টে যায় দৃশ্যপট। ডাকাতের ভয়ে আমরা চাঁদাবাজের ডরে ঘুমাইতে পারতাম না। এখন কিন্তু আমরা খুব নিরাপদে আছি। উন্নয়নের একটা প্রধান প্রিরেকুইজিট হচ্ছে গিয়ে নিরাপত্তা। তো আমাদের উপস্থিতিতে এই নিরাপত্তা এই অঞ্চলে নিশ্চিত হয়েছে। সেনাবাহিনী জানায় দ্বীপটির দায়িত্ব পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেনা প্রশিক্ষণ এলাকা নির্মাণ ও স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে তারা। স্থানীয় জনগণকে আমরা সম্পৃক্ত করেছি। সম্প্রীতি বলে একটা সমবায় আমরা গড়েছি ওখানে, ধান এবং কিছু রবি শস্য, সেইগুলোকে আমরা ওখানে শুরু করেছি ইনিশিয়ালি। মাস্টার প্ল্যান করে পুরো চরে আমরা এটা বিস্তার করব। স্বর্ণদ্বীপে উন্নত জাতের মহিষ, ভেড়া ও হাঁস পালনের পাশাপাশি স্থাপন করা হয়েছে ডেইরি প্লান্ট। হাঁস, ভেড়া, কবিতর, মহিষ এগুলো আমরা সবাই সম্মিলিতভাবে পালতে আসছি। মহিষের খামার হবে প্রায় 10,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এবং ভেড়ার খামার হবে প্রায় 20,000 ভেড়া থাকবে। সেনাবাহিনী আরও জানায় প্রাকৃতিক দুর্যোগ থেকে দ্বীপ রক্ষা ও প্রাণী বৈচিত্র্য সংরক্ষণে দ্বীপটিতে বিপুল পরিমাণ কেওড়া বীজ বপন ছাড়াও রোপণ করা হয়েছে ভিয়েতনাম থেকে আনা উন্নত প্রজাতির 1,500 নারিকেল চারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী। যন্ত্রপাতি নষ্ট, উৎপাদন ব্যয় বাড়া সহ নানা কারণে রাজশাহী জুট মিলে প্রতি মাসে লোকসান হচ্ছে প্রায় 70 থেকে 80 লাখ টাকা। অব্যাহত লোকসানের কারণে রাষ্ট্রায়ত্ত এই কারখানায় 2 মাসের বেতন ভাতা বকেয়া পড়ায় বাড়ছে শ্রমিক অসন্তোষ। দ্রুত শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মিলটির সিবিএ নেতারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। 1969 সালে রাজশাহী নগরীর কাটাখালীতে 49 একর জমির উপর গড়ে ওঠে রাষ্ট্রায়ত্ত পাটকল কারখানা। 260 লুমের এই মিলটিতে প্রতিদিন মোটা ও চিকন বস্তা উৎপাদন হয় 22 মেট্রিক টন। কিন্তু উৎপাদন খরচের চেয়ে বিক্রির দাম কম হওয়ায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে প্রায় 2.5 লাখ টাকা, যা মাস শেষে দাঁড়ায় 75 থেকে 80 লাখে। শ্রমিকদের অভিযোগ, অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি পর্যাপ্ত কাঁচামালও মজুদ নেই কারখানাটিতে। ফলে প্রায় 1,500 শ্রমিকের 2 মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। মিলের প্রোডাকশন কম, সুতা ভালো না, মালে মেডিসিন ভালো নাই, তারপর মেশিন চলে না, মেশিনে পার্টস ঠিক মতন নাই। 2 মাসের বেতন নাই, এই ভাগু মেলে দুর্নীতি চলছে আর কি। শ্রমিক না খায় কি কাম করবে? আমাদেরকে কেউ বাকিও দিছে না, জুট মিলের নাম শুনলে কেউ বাকি দিছে না। এই অবস্থার জন্য মিল কর্তৃপক্ষকে দায়ী করে সিবিএ নেতারা বলছেন, শীঘ্রই শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। মিল কর্তৃপক্ষ যোগাযোগ করছে উপর মহলে, কোনো টাকা পয়সা দিছে না। এর জন্য আমরা কাকে দায়ী করবো? সরকারকে দায়ী করবো না মিল কর্তৃপক্ষকে দায়ী করবো? যারা স্টাফ তাদের তো বেতন কম হয় না, আর বেতন কম লাগে কি? কিন্তু আমরা কেন সাধারণ শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে আমরা কেন বেতন পাবো না? ধৈর্য ধরে ধরে যখন মানে সীমা ছাড়া হয়ে যাবে তখন আন্দোলন সব শ্রমিক এমনি ঝাঁপাই করবে।
তবে উৎপাদন খরচ কমাতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন, দক্ষ শ্রমিকদের কাজে লাগানো ছাড়াও পাটজাত পণ্যে ভিন্নতা আনতে পারলে এ চিত্র পাল্টে যাবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের। 50 দশকের মেশিন, 60 দশকের মেশিন, এই মেশিনগুলিকে বিএমআরই করা দরকার। বিএমআরই করালে এর দক্ষতা বাড়বে। হয়তো একটা পণ্যে আমাদের কিছু লস হতে পারে, আর একটা পণ্যে লাভ হতে পারে, সব মিলিয়ে কিন্তু ব্রেক ইভেন বা লাভের দিকে আমরা যেতে পারি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জুট মিলে লোকসানের পরিমাণ 1000 কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে মিলের গুদামে 250 মেট্রিক টন উৎপাদিত মোটা ও চিকন পাটের বস্তা রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র জুড়ে সাময়িকভাবে স্থগিতের আদেশ দিয়েছেন সিয়াটলের একটি ফেডারেল আদালত। নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে সারা যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জুমার নামাজ আদায় করেন প্রবাসী বাঙালি সহ বিভিন্ন দেশের মুসলমানরা। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুসলমানদের জুমার নামাজ আদায়ের দৃশ্য স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শুক্রবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামাজের এই চিত্র স্বাভাবিক নয়। কেননা মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিবাদে বিমানবন্দর এলাকায় এ নামাজ আদায় করেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা। বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে নামাজের আয়োজন করে নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন এবং ইসলামিক লিডারশিপ কাউন্সিল অব নিউ ইয়র্ক। ট্রাম্পের অন্যায় নীতিমালার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে অবিলম্বে নির্বাহী আদেশ বাতিলের দাবি জানান এতে অংশগ্রহণকারীরা। প্রেসিডেন্ট ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে সেটা হয়তো পর্যায়ক্রমে অন্যান্য মুসলিম কান্ট্রি এফেক্টেড হতে পারে, কিন্তু আমরা চাই এখনই এটা স্টপ হোক এবং সেজন্য আমাদের এখানে আসা। এবং যেহেতু কোর্ট অলরেডি স্টে অর্ডার দিয়েছে, আমরা আশা করছি যে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই পদক্ষেপ থেকে ফিরে আসবে এবং সবাইকে অ্যাজ এ ইমিগ্রেন্ট কান্ট্রি ইমিগ্রেন্টদেরকে ওয়েলকাম করবেন। এই দেশ হলো ইমিগ্রেন্টের দেশ। আমরাও একসময় ইমিগ্রেন্ট ছিলাম। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প যে তার যে এক্সিকিউটিভ অর্ডার, আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা করতেছি এবং এটার বিরোধিতা করার জন্য আজকে আমি এখানে। একইভাবে প্রতিবাদ হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসেও। ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় নামাজ আদায়ের পর আয়োজিত প্রতিবাদ সমাবেশে অভিবাসী ও শরণার্থীদের স্বাগত লেখা প্লেকার্ড বহন করতে দেখা যায়। অবিলম্বে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা। ভিন্ন রকম প্রতিবাদ হয়েছে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে। সেখানে জড়ো হয়ে নেচে নেচে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেন কয়েকশো অংশগ্রহণকারী। এখানে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছি। আমাদের ঐক্য আর সমতার প্রমাণ দিতেই আমরা এখানে জড়ো হয়েছি। আমরা ট্রাম্পকে জানিয়ে দিতে চাই আমাদের দেশে বৈষম্য, ভণ্ডামি এবং ঘৃণার কোনো জায়গা নেই। ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদ যে কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়। 7 মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর সাময়িক স্থগিতের আদেশ দিয়েছেন সিয়াটলের ফেডারেল আদালত। এই আদেশ সারা যুক্তরাষ্ট্রে প্রযোজ্য হবে। ট্রাম্পের আদেশকে রাজ্য আদালতে চ্যালেঞ্জ করা যায় না বলে এক সরকারি আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফেডারেল বিচারপতি জেমস রবার্ট এ আদেশ দেন। এর আগে আরও কয়েকটি ফেডারেল আদালত একই ধরনের নির্দেশ দেন। ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা জারির পর ওই 7 দেশের নাগরিকদের প্রায় 1 লাখ ভিসা বাতিল করা হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। প্রায় 750 ফুট উঁচু থেকে লাফ দিলে কেমন অনুভূতি হতে পারে? একবার চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন তো। স্বপ্ন নয়, বাস্তবেই এমন দুঃসাহসিক অভিজ্ঞতার স্বাদ নিচ্ছে পৃথিবীর অনেক ভ্রমণ পিপাসু। বলা হচ্ছে নিউজিল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারের কথা। প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে মুখর থাকে স্কাই টাওয়ার। নিউজিল্যান্ড থেকে ফিরে মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। অকল্যান্ডকে বলা হয়ে থাকে নিউজিল্যান্ডের সিটি অফ হার্ট। এর বিশেষত্বের অন্যতম কারণ অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ার। 1996 সালে তৈরি করা হয় 60 তলা এই টাওয়ার। নিউজিল্যান্ডে ভ্রমণ পিপাসুদের চুমুকের মতো আকর্ষণ করে এই স্কাই টাওয়ার। শুধু তাই না, পৃথিবীর অনেক পর্যটক এই স্কাই টাওয়ার দর্শন নিতে একবারের জন্য হলেও অনেক অর্থ খরচ করে আসেন নিউজিল্যান্ডে। পৃথিবীর অন্যতম সুন্দর দেশ নিউজিল্যান্ড, আর নিউজিল্যান্ডের অন্যতম সেরা আকর্ষণ এই স্কাই টাওয়ার। 60 তলা এই টাওয়ারে উপর থেকে পুরো নিউজিল্যান্ডকে দু চোখে উপভোগ করা যায়। কি এর আকর্ষণ? দর্শক চলুন তাই দেখে নিই এবার।
স্কাই টাওয়ারে উঠতে হলে মাথাপিছু গুনতে হবে $20। এরপর কিছুটা নিয়ম মেনে মাত্র 1.5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন স্কাই টাওয়ারের চূড়ায়। গন্তব্যে পৌঁছানোর পর দু চোখ ভরে শুধু উপভোগের পালা। উঁচু থেকে নয়নাভিরাম দৃশ্য আপনাকে নিশ্চিত মুগ্ধ করবে, আর মনে হবে যেন পুরো পৃথিবীটাকে দেখছেন নয়ন জুড়ে। স্কাই টাওয়ারের অন্যতম আকর্ষণ হলো জাম্পিং। আপনি জাম্প দেন আর নাই বা দেন, এমন দৃশ্য রোমাঞ্চিত আর শিহরিত করবে নির্দ্বিধায়। স্কাই টাওয়ার ইউটিউবে দেখার পর থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আসবো, তাই ইংল্যান্ড থেকে এসেছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি কলম্বিয়া থেকে বেড়াতে এসেছি মূলত স্কাই টাওয়ার দেখব বলে। জাম্পিং দেওয়ার সাহস না থাকলেও সত্যি আমি দারুণ রোমাঞ্চিত। প্রবাসী বাঙালিরাও স্কাই টাওয়ার দর্শনে বেশ মুগ্ধ। স্কাই টাওয়ার অকল্যান্ডের সবচেয়ে উঁচু, তো এখানে আসলে মনে করেন যে এটা পুরো গোল, তো এই পাশ থেকে ওই পাশে পুরো সিটি দেখা যায় খুব ভালোভাবে। এই টাওয়ারটা আসলে খুবই দুর্দান্ত এবং খুবই ফেমাস। এটা সারা ওয়ার্ল্ডের থেকে লোক আসে এখানে। ইটস ভেরি ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড। উচ্চতার দিক থেকে পৃথিবীর 25তম স্থানে অকল্যান্ডের বিখ্যাত এই স্কাই টাওয়ার। নিউজিল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারের 7 তলা, মাটি থেকে যার উচ্চতা 722 ফুট। দিনে 1100 আর বছরে প্রায় 4.5 লাখ পর্যটক এখানে আসেন দুনয়ন ভরে নিউজিল্যান্ডের এই তীব্র সৌন্দর্য উপভোগ করতে। অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরাজগঞ্জে পৌর মেয়রের গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল, বলছেন স্থানীয় সংসদ সদস্য। গ্রেফতার আরো 4। শাহজাদপুরে আধাবেলা হরতাল পালিত। রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতেই প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠন করা হবে জানালেন সংশ্লিষ্টরা। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে সর্বজন গ্রহণযোগ্যতা। দেশে প্রতি বছর 20 লাখেরও বেশি কর্মক্ষম মানুষ বাড়লেও নেই পর্যাপ্ত কাজের সুযোগ। শ্রমবাজার ও বিনিয়োগ সম্প্রসারণ না হওয়ায় বাড়ছে বেকারত্ব, মত অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের বাকি অর্থ ফেরত পাওয়া নিয়ে সংশয়। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের দ্বন্দ্বই কারণ বলছেন বিশ্লেষকরা। এবং দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয় 1 লাখের বেশি মানুষ। তামাকজাত পণ্য ও অনিরাপদ খাবারই কারণ বলছেন গবেষকরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।